আত্মসমর্পণ বলতে চাচ্ছি না, কিন্তু এটা তাদের ব্যর্থতা মনে করি। আপনারা একটা নির্বাচনী জোট করেছেন, হ্যাঁ? এবং তার সঙ্গে আবার তারেক রহমানের আনুকূল্য পাওয়ারও নানান রকম চেষ্টা আপনাদের আছে। এই একতরফা নির্বাচনে শেখ ফরিদ এরা কেন জি। সেইরকম একটা বিকল্প হইতে পারল না? যেখানে তারা বলতে পারবে যে না এটা একটা একতরফা নির্বাচন, সব দলের সমান অংশগ্রহণ থাকা দরকার। সেই বিকল্পটি তো তারা হতে পারল না। তার মানে কি তারা এখানে আত্মসমর্পণ করল? আমি এটাকে আত্মসমর্পণ বলতে চাচ্ছি না, কিন্তু এটা তাদের ব্যর্থতা মনে করি। মানে আমি ব্যক্তিগতভাবে। আর আপনি যেটা বললেন যে তারা এইভাবে কেন তারা প্রতিবার সুফলটা ভোগ করতে পারে না বা প্রতিবার তাদের হাত থেকে কেন চলে যায়? কোন সন্দেহ নাই এটা বাম রাজনীতিবিদদের ব্যর্থতা আছে। কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র বলতেও একটা কথা আছে। আপনি যদি বলেন যে শুধু জনপ্রিয়তা বা লোক বেশি থাকলে ক্ষমতায় থাকা যাবে, তাহলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকতে পারতেন। তিনি ২ টার্ম ক্ষমতায় ছিলেন এবং পরেও তিনি ইলেকশন করেছেন। এখন তার নির্বাচনের বিতর্ক থাকতে পারে, আমেরিকান বিতর্ক সেটা আলাদা বিষয়। এই ব্যাপারে কমরেড জসীমউদ্দিন মন্ডল একটা সুন্দর কথা বলতেন যে তৃতীয় বিশ্বের যারা নেতা তারা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের বাইরে টু শব্দটি করতে পারবে না, যদি করে ক্ষমতায় থাকতে পারবে না। আমরা কিন্তু সেটা দেখলাম শেখ হাসিনার বেলায়। শেখ হাসিনা কিন্তু তিনি ক্ষমতাচ্যুত হওয়ার আগেই বলেছিলেন যে একটি দেশ, একটি সাদা চামড়ার দেশ আমার কাছে বন্দর চেয়েছে, আমার কাছে এই সুবিধা চেয়েছে, আমার কাছে ওই সুবিধা চেয়েছে, ইত্যাদি ইত্যাদি। তিনি যে অভিযোগগুলো করেছেন আমরা কমরেড রুবেল সাহেবের সেই কথার মধ্যে কিন্তু প্রতিধ্বনি পাই। এই মুহূর্তে কিন্তু এই বন্দর ডক্টর ইউনূস কিন্তু বন্দর দেওয়ার ব্যাপারে খুব তড়িঘড়ি। আপনি দেখবেন ডক্টর ইউনূস যেমন তড়িঘড়ি করে তার ৬৬৬ কোটি টাকা মাফ করাইছে। ২৯ সাল পর্যন্ত তার ব্যবসা-বাণিজ্য উইথআউট ট্যাক্সে করবে বলেছে। খাজনাপাতি নাই, কিচ্ছু নাই। মানে সব তার মামার বাড়ির আবদার। পাশাপাশি তিনি আদম ব্যাপারে লাইসেন্স করেছেন। আর যে কাজটা তারপরে সুন্দরভাবে তিনি সুচারুরূপে সম্পন্ন করেছেন সেটা হলো আমাদের বন্দর। আপনি ইতিমধ্যে জেনে থাকবেন যে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সেখান থেকে নাকি আন্ডা আনবে। আচ্ছা আমেরিকা থেকে আন্ডা আনতে তো বাচ্চা হয়ে মুরগির বাচ্চা না এগুলো মোটামুটি বড় হয়ে যাবে। আন্ডা আসবে কিভাবে? আর যদি সে আমেরিকা থেকে আন্ডা বাংলাদেশে আসে, সে আন্ডা তো আর আন্ডা থাকবে না। মানে এইরকম বুদ্ধি আমরা মনে করেছিলাম একজন ডক্টরেট এসেছে, তাও আবার অর্থনীতিবিদ, অর্থনীতি প্রফেসর। কি সুন্দরভাবে তিনি এনজিও করে কত ইনকাম করলেন। আমরা বলছি বাংলাদেশের একেবারে অর্থনীতির স্বর্ণকাল চলে আসবে। কিন্তু আমরা উল্টা দেখতেছি আমেরিকা থেকে আন্ডা আসবে, চাল আসবে, সিঙ্গাপুর থেকে চাল আসবে, দুবাই থেকে চাল আসবে। কয়দিন পরে শুনবে যে চাল সৌদি আরব থেকে আনবে। এরকম না হইলে হয়। যেখানে কোনোদিনই চাল উৎপাদন হয় না, ভবিষ্যতের সম্ভাবনা নাই। ওই মিডল ইস্টে একমাত্র ইসরায়েল ছাড়া পৃথিবীর কোন ওই অঞ্চলে কোথাও চাল, গম এগুলো উৎপাদন হবে না। চাল উৎপাদন অন্তত হবে না। যাই হোক, আপনি যেটা বললেন যে এইখানে আমাদের এদের এই বাম রাজনীতিবিদেরা বরাবরই যেমন এই জুলাইয়ের ২৪-এর যে আগস্টের যে আন্দোলন হলো, এই জুলাইয়ের ৫ আগস্টের যে আন্দোলন হলো, এইখানেও কিন্তু বামপন্থীরা বড় আশা নিয়ে গিয়েছিলেন নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য। যে আমেরিকা যে যে আওয়ামী লীগ হচ্ছে ফ্যাসিস্ট দল, আওয়ামী লীগ স্বৈরাচার, দিনের ভোট রাইতে করে। কিন্তু আমরা দেখলাম ১৭ মাসে রাইতের দিনের ভোট রাইতে তো দূরের কথা, এরা কোনো কালেই পারে নাই। আওয়ামী লীগ তাও দিনের ভোট রাইতে করছে, এরা রাইতেও ভোট করার সাহস পায় নাই। এমনকি এখনো কিন্তু তারিখ ফেব্রুয়ারি ১২ তারিখ, তার মানে এতদিন কিন্তু নির্বাচন হয় নাই। আর এই যে আওয়ামী লীগের কথা বলা হয়েছে, আমাদের বাম রাজনীতিবিদেরা বলেছেন, সাথে অনেকেই বলেছে, আমরাও দেখেছি যে হ্যাঁ কোন জায়গায় আওয়ামী লীগ অবশ্যই ব্যর্থতা পরিচয় দিয়েছে। আওয়ামী লীগ স্বেচ্ছাচারিতা করেছে, লুটতরাজ করেছে, আওয়ামী লীগ এই অপরাধ করেছে, সেই অপরাধ করেছে। কিন্তু আমরা দেখলাম এই ১৭ মাসে তো সকল অপরাধ শুধু ছাড়িয়ে যায় নাই, কয়েক গুণ বেশি করে ফেলেছে। মানে কয়েক গুণ না, ক্ষেত্র বিশেষে ১০০ গুণ বেশি করে ফেলেছে। তো আমরা দেখলাম যে বামপন্থীরা ব্যর্থ হওয়ার আরেকটা কারণ হলো তাদের সাংগঠনিক দুর্বলতা আছে। তারা যেভাবে আসে, যেভাবে তারা আশ্বাস বিশ্বাস নিয়ে আসে, বারবার জনগণের পক্ষে তারা কথা বলার চেষ্টা করে। কিন্তু এরা তাদের সাংগঠনিক ক্ষমতার জন্য, সক্ষমতার জন্য তারা সারা দেশে এই আন্দোলনের সুফল ভোগ করতে পারে না বা জনগণকে সেই সুফলটি শেষ মুহূর্তে ভোগ করাইতে পারেন না। নিজেরাও পারেন না, জনগণকেও পারেন না। কারণ হলো যে জাতীয় এবং আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র থাকে। কারণ সারা পৃথিবীতে বাম রাজনীতিবিদদের বিরুদ্ধে একটা প্রতিপক্ষ সবসময়ই সাম্রাজ্যবাদীরা করে থাকে। তাদের ভাষায় সেটা মার্কিন সাম্রাজ্যবাদ। আসলে সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে। সাম্রাজ্যবাদ যদি নাও থাকতো তবুও প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আর বাংলাদেশে বাম রাজনীতিবিদদের ব্যর্থতার আরেকটা কারণ হলো মৌলবাদী শক্তি এত ছড়িয়ে গেছে যে বাংলাদেশে এই পাকিস্তানপন্থী এবং মৌলবাদী শক্তিগুলো এত এক্সট্রিম পর্যায়ে চলে গেছে যেখানে আওয়ামী লীগই থাকতে পারে না। সেখানে বামপন্থীরা কি করতে পারবে বলেন? এদের সাংগঠনিক যোগ্যতা কতটুকু আছে? কিছু করার নাই। আমাদের কমরেড রুবেল ভাই এবং তাদের নেতারা কিছু মনে করেন বা না করেন, এটাই সত্য যে যেখানে আওয়ামী লীগ টিকতে পারে না,
যেখানে ধর্মনিরপেক্ষতার কথা বলে রাস্তায় দাঁড়াইতে পারেন না, সেখানে তো আপনি সমাজতন্ত্রের কথা বলে রাস্তায় তো দূরের কথা, আপনি তো ঘরেই থাকতে পারবেন না। ভাগ্যিস বামপন্থীরা এবার 24-এর এই তথাকথিত আন্দোলন, আমি এটা তথাকথিত আন্দোলন বলি, কারণ প্রথমে আন্দোলন বললো, এখন তথাকথিত বলি, কারণ হলে এখন এগুলো আমরা বুঝতে পারতেছি যে এই আন্দোলনটা আর দেশের জনগণের হাতে নাই, তাই এটা তথাকথিত বলতে আমরা বাধ্য। তো কমরেড রুবেল ভাইরা যদি যেখানে যেখানে বললাম তো যে এরা যদি 24 আগস্টে যদি আন্দোলনে যুক্ত না হইতো, এই শেখ হাসিনা বিরোধী, একজনও বাংলাদেশে কোনো কমরেড থাকতে পারতেন না, একজনও থাকতে পারতেন না, আমি নিশ্চিত থাকতে পারতেন না। যদিও তারা সেই উদ্দেশ্যে আসছে বা আসে নাই তা না, তাদের উদ্দেশ্য আবারও বলি, কোনো সন্দেহ নাই, তারা মুক্তিযুদ্ধের প্রশ্নে অন্তত আওয়ামী লীগের না, শুধু মুক্তিযুদ্ধের প্রশ্নে তারাও কাউকে ছাড় দিবে না, এটা আমি বিশ্বাস করি, এটা আমি মনে করি, বিশ্বাস করি, আমরা দেখেছি। বিশ্বাস করেন, আমি তো বুঝতে পারলাম না, একটু আগে সাজিদুল হক রুবেল বললেন যে তারা মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন, এখানে কোনো ছাড় নেই, আপনিও বিশ্বাস করতেছেন। আমি বিশ্বাস করতে চাই। আমি তো আলামতটি দেখি না। সাজিদুল হক রুবেল দেখেন, এই 26শে মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করে আবার নতুন করে ইতিহাস পরিবর্তিত হচ্ছে, আপনারা কি এক নাম্বার, আমি শেষ করি এই যে আব্দুল্লাহ কাফি, এরা 72-এর সংবিধান বদলাতে চেয়েছিলেন, কেন? তাহলে মুক্তিযুদ্ধে বিশ্বাসটা কোথা থেকে রাখলেন? এখন ধরেন আপনি শুধু মুক্তিযুদ্ধের প্রশ্ন নয়, আপনারা কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন? 21শে আগস্ট গ্রেনেড হামলায় যত অপরাধী ছিল আসামি, সবাই খালাসে মুক্তি পেল, আপনারা কি সেই প্রশ্ন তুলেছেন? এই যে এখন তারেক রহমানের সঙ্গে যে বৈঠকে যাচ্ছেন, এই অনেকে মন্তব্য করছেন যে বানরের পিঠা ভাগাভাগি হচ্ছে, আপনারা কি তাতে তাদের সামিল হলেন না? ধন্যবাদ। প্রশ্নগুলো কঠিন, তবে খুব বেশি মানে ইয়া না আর কি, জটিল না, এবং প্রশ্ন উত্তর মনে আপনি জানেন, তাও প্রশ্ন করতে হয়, তাই প্রশ্ন করলেন আর কি। তো প্রথমে একটা কথা বলি, আপনি দেখেন না আমরা প্রতিবাদ করি, এটা আমি একটু বিস্মিত হলাম। আসলে না, অনেক কিছু দেখা যায় না, এই যে আমরা অক্সিজেনের সাগরে বাস করি, অক্সিজেন দেখতে পাই না, তেমনি আপনি বামপন্থীদের প্রতিবাদও দেখতে পান না আর কি। তো আমরা বামপন্থীরাই একমাত্র এই সময়কালে একটু বাঁকা কথা বলি। এই সময়কালে দেখবেন যে মিডিয়া নিজে নিজেই সেলফ সেন্সরশিপে পৌঁছে গেছে আর কি, এবং পুলিশও ধরেন মাঝে মাঝে বাঁকা কথা বলেন, ট্রু, আপনারা একটু বাঁকা কথা বলেন। ঐক্যমত্য কমিশনের বৈঠকের সময় আমরা দেখেছি আপনারা ওয়াকআউটও করেছেন, ওয়াকআউট করে আবার গিয়ে সেগুলির সঙ্গে সায় দিয়ে এসেছেন, তাই না? এখন একটা পাতানো নির্বাচন হচ্ছে, এই জায়গাটা একটু আপনি ডিস্ট্রাক্ট করছেন। আমরা প্রতিবাদ করেছি, ওয়াকআউট করেছি, এবং যেই প্রশ্নে ওয়াকআউট করেছি সেই প্রশ্নে আমরা আর স্বাক্ষর করি নাই, আমরা আর সেটা রিসলিউশন করতে দেই নাই। এমন না প্রতিবাদ করলাম, মেনন ভাইরা করতো, মেনন ভাই একটু প্রতিবাদ করতো সংসদে, কিন্তু করে টোরে আবার হাত তুলতো, কারণ হাত না তুললে তার এমপিত্ব থাকবে না। তো আমরা আবার প্রতিবাদ করে হাত আর তুলি নাই, একবারই বেরিয়ে এসেছি। ওকে, ফাইন ফাইন, কিন্তু আপনারা তো এখন নির্বাচনে যাচ্ছেন, যেই নির্বাচনে ওই বিষয়গুলো অন্তর্ভুক্ত যাচ্ছে, আপনাদের অংশগ্রহণ একটা বৈধতা দিচ্ছে না সেই বিষয়গুলোকে? দেখুন, এই নির্বাচনে যদি আপনি ভোট দিতে না যান, আপনি যদি না ভোট না দেন, তাহলে আপনি হা ভোট দিচ্ছেন। আপনি যদি নির্বাচনে না যান, তাহলে আপনি তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন যে বাংলাদেশের সংবিধানকে ছিঁড়ে কেটে মুক্তিযুদ্ধকে বঙ্গোপসাগরে তারা ফেলে দেবে। এবং এই জায়গায় আপনারা হাত পা গুটিয়ে বসে থাকলেন, ঘরের মধ্যে লকডাউন করে থাকেন, লকডাউন কর্মসূচি পালন করেন, ঘরের মধ্যে বসে বসে সিনেমা দেখেন, আর ওদিকে তারা 30% ভোট পায়, যদি না ভোট পায়, আর তার বদলে যদি না ভোট যদি 0% হয়, আর যদি তারা 10%ও হ্যাঁ ভোট পায়, তো তারা বিধি মোতাবেক তারা গিয়ে বাংলাদেশের সংবিধানকে কাটাছাড়া করতে পারবে। ফলে অবশ্যই এই জায়গায় বিনা চ্যালেঞ্জে তাদেরকে ছেড়ে দিতে পারা যাবে না। বাংলাদেশের প্রয়োজন ছিল একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের, বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন ছিল। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ফয়সালা করত যে বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রটা কেমন হবে এবং বাংলাদেশের শাসন কারা করবে, এটা নিশ্চয়ই। কিন্তু সেই জায়গায় এই মুহূর্তে এই গণ আন্দোলনের যে স্টেক হোল্ডার, তাদের অধিকাংশের যে শক্তিশালী অবস্থান, এবং একই সাথে যে হত্যাকাণ্ড গুলো হয়েছে, যে অনাচার গুলো হয়েছে,
তার যে বিষয়গুলোকে নিয়ে হচ্ছে এখানে এক ধরনের হচ্ছে আবেগ রয়েছে, সেই আবেগের কারণে এই মুহূর্তে যে হচ্ছে বিষয়টা হয়েছে, যার পরে এই বিষয়টা কিন্তু বিচারিক পদ্ধতিতে হয়নি, নির্বাহী পদ্ধতিতে, নির্বাহী আদেশের মাধ্যমে হচ্ছে আওয়ামী লীগের হচ্ছে কার্যক্রমকে স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম বেসিক্যালি এখানে কিন্তু স্থগিত, এবং যেটি হচ্ছে বিচারের মাধ্যমে, আইন আদালতের মাধ্যমে এটি হচ্ছে নিষিদ্ধ হবে কি হবে না, বিষয়টি সেদিকে অগ্রসর হবে। এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমার মনে হয় যে যা সকল রাজনৈতিক শক্তি তা সে কেনই নির্বাচনে অংশগ্রহণ করব না, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, এবং আমাদের এবং কেউ যদি অংশগ্রহণ করবার অধিকার না পায়, তার এখন আন্দোলন করা দরকার যে আসছে নির্বাচনে আমাকে অংশগ্রহণ করতে দিতে হবে, এটা আমার গণতান্ত্রিক অধিকার। সেইভাবে করে বিষয়টা, কিন্তু এই জায়গাটায় হচ্ছে আপনি যদি এখন হচ্ছে বাসায় বসে থাকেন রাগ করে, হ্যাঁ, এবং বাসায় বসে লকডাউন কর্মসূচি পালন করেন, তাতে আপনি ক্লিন চেক, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবেন হচ্ছে স্বাধীনতা বিরোধীদেরকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটি কথা হচ্ছে আপনাকে একটা ভুল সংশোধন করে দিতে, আমাদের বামপন্থীদের অনেক রকম ধারা আছে, যেমন মেনন ভাই, ইনু ভাইরা যেমন, তেমনি আবার আরেকটি ধারা আছে, সেখানে সাইফুল হক, জুনায়েদ সাকি আছে। এদের জন্য বিএনপি আসন ছেড়ে দিছে, এই তথাকথিত বামদের জন্য বিএনপি, তথাকথিত এই বামদের জন্য বিএনপি আসন সমঝোতা করে ঢাকা শহরের আসন ছেড়ে দিছে, ব্রাহ্মণবাড়ির আসন ছেড়ে দিছে। তাদের সাথে দয়া করে কমিউনিস্ট পার্টি, বাসদ এবং এই বাম গণতান্ত্রিক জোট আমাদেরকে মিলাবেন না। আমাদের লড়াইটা আর তাদের লড়াইটা একেবারে ডিফারেন্ট। অর্থাৎ মেনন ভাইরা চলে গিয়েছিল আওয়ামী লীগের দিকে, সাইফুল হক ভাইরা চলে গেছে বিএনপির দিকে, কিন্তু বাম দিকেই রয়ে গেছে শুধুমাত্র বাম গণতান্ত্রিক জোট বা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ফলে আমরা মেনন ভাই, ইনু ভাইয়েরও লাইবিলিটিস নেব না, আমরা সাকি সাইফুল হকদেরও লাইবিলিটিস নেব না। ঠিক আছে, আপনার কথাগুলো ঠিক আছে, কিন্তু এটা কার জন্য ঠিক আছে সেটা আমাদের জন্য ঠিক নেই। উদুর পিন্ডি বুদর ঘাড়ে চাপানোর দরকার নাই। সাকি সাইফুল হকের ভুলের দায়ভার কমিউনিস্ট পার্টি বা সাজিদুল হক রুবেলরা নেবে না।